বিনা বাক্য ব্যয়ে হলরুম পার হয়ে গিয়ে দরজা খুলে দেয় সে। মুখোমুখি হয় দুজনে, দুজনের কানেই চেপে ধরা মুঠোফোন। দরজার দুই পাশের মানুষটাই বিধ্বস্ত, কেমন যেন ছন্নছাড়া। এই কয়েকদিনেই শ্রেষ্ঠার উজ্জ্বল চেহারার খেয়ে হারিয়ে গেছে যেন। কেমন বিবর্ণ, ফ্যাকাশে লাগছে তাকে। কি ভীষণ রকমের হাড়হিম করা থমথমে। সম্পর্কের টানাপোড়েনে দুটো মানুষ এমনভাবে আটকা পড়েছে যা ছিন্ন করার সাধ্য কারোরই নেই। অথচ তারা চেয়েছিল একটু ভালো থাকতে, একসাথে একে অপরের জীবনের সাথে অঙ্গাঅঙ্গিভাবে জড়িয়ে জীবনের বাকি সময়টাই পাড়ি দিতে। অথচ ভাগ্যের লিখন কি তা জানার সাধ্য কারোর নেই। সুখ আসে যাওয়ার তরে, আর দুঃখ আসে জরাজীর্ণ বেদনায় সাথে আত্মিক সম্পর্ক গড়ে তোলে। আমরা যতই আঁকড়ে ধরতে চাই না কেন, সুখ তবুও ক্ষণস্থায়ী আর দুঃখ দীর্ঘকায়। অথচ তবুও এই ক্ষণস্থায়ী দুঃখের জন্যই আমাদের বেঁচে থাকা, এত কষ্ট ক্লেশ সহ্য করা। সময়ের স্রোতে বাড়তে থাকা অসহনীয় দ্বিধাদ্বন্দ্ব আর দূরত্বের অদৃশ্য দেয়াল টপকে সম্পর্কটা স্বাভাবিক করার উদ্দেশ্যে সেদিন শ্রেষ্ঠার কাছে গিয়েছিল আরাধ্য। তীব্র ভালোবাসার কাছে মাথা নোয়াতে বাধ্য হয়েছিল ক্ষণিকের রাগ অভিমানের অস্তিত্ব। সমস্ত দ্বিধা সংকোচ দূরে ঠেলে আবারও সেই দরজায় চৌকাটে উপস্থিত হয়েছিল আরাধ্য। সেখান থেকে অপমান হয়ে ফিরে গিয়েছিল সে। এ জীবনে তার অপরাধ কি সে জানে না, শুধু এটুকু জানে চেষ্টাবিহীন একটা জীবন বেঁচে থাকা তার পক্ষে সম্ভব নয়। এই কারণে যদি তাকে বেহায়া হতে হয় সে প্রস্তুত, কিন্তু তার সমস্ত মনোবল ভালোবাসা এক লহমায় ভেঙে টুকরো টুকরো হয়ে যায় চেষ্টার বুক সেলফ থেকে পাওয়া সেই ডায়েরির প্রথম পাতা উল্টোতেই। সার্থকের একটা ফটোতে খুব সুন্দর করে মার্কার দিয়ে ক্রস করা, ব্যাস এইটুকু দেখেই দুনিয়া থমকে যায় তার। এলোমেলো হয়ে যায় এতদিনের ভালোবাসা, বিশ্বাসে গড়ে তোলা সম্পর্কের নিবিড় স্তম্ভ। শরীরের চামড়া ভেদ করে কেউ যেন ছুরি চালাচ্ছে অনবরত তার বুকে। সারা শরীর অসহনীয় ব্যথায় বশ হয়ে যাচ্ছে। এতখানি বিস্ময় বোধ হয় এত বছরের জীবনে কখনো হয়ে ওঠা হয়নি তার। দূরত্ব ঘোচাতে গিয়ে আরও খানিকটা দূরত্বের জোগাড় হলো দুজনের মাঝে। বিগত কয়েকদিনের অফিসের কাজে ফুরসত পাওয়ার মতো সময় হয়ে ওঠেনি আরাধ্যর। সেই দিন বহু কষ্টে নিজেকে নিয়ন্ত্রণ করে উপস্থিত বুদ্ধিমত্তার প্রয়োগে শ্রেষ্ঠার ডায়েরিটা নিয়ে এসেছিল সাথে। অথচ সেই ঘটনার সপ্তাহ পেরিয়েছে। এরপর সারাদিন অফিসের মিটিং, ক্লায়েন্ট অ্যাটেন্ড আর বিদেশি কিছু প্রজেক্টের কাজ এমনভাবে ফেসে গিয়েছিল যে ডায়েরির কথা বেমালুম ভুলে গেছে। সকাল সকাল বেরিয়ে আবার রাত করে বাড়ি ফেরা, ফোনটাও হাতে নেওয়ার মতো সময় হতো না সেভাবে। এত ব্যস্ততার অবসান ঘটিয়ে আজ থেকে ফ্রি সে। আপাতত একটা সপ্তাহ সে একেবারেই ফ্রি। মাঝে বেশ কয়েকবার চেষ্টা কল দিলেও ঠিকমতো কথা হয়নি দুজনের। ফলস্বরূপ সেও নিজেকে গুটিয়ে নিয়েছে অনেকখানি। নিজের চারপাশ ঘিরে ফেলেছে অদৃশ্য এক বদ্ধপরিকর দেওয়াল দ্বারা। বিকাল থেকেই আকাশে গুমট ভাব, কেমন যেন নীরবতায় আচ্ছন্ন চারপাশ, ঠিক যেমন ঝড় ওঠার পূর্বের নীরবতা। বাতাসে কেমন যেন হাহাকারের রেশ। আরাধ্য উসখুস করছে, অস্থির পায়ে পায়চারি করছে রুমের মধ্যে। ডায়েরিটা খোলার সাহস পাচ্ছে না সে। মন বলছে অপ্রিয়র থেকেও অতি অপ্রিয় জিনিস আছে সেখানে। ঠোঁট গোল করে জোরে জোরে শ্বাস ছাড়লো 12 কয়েক। অতঃপর বেডের পাশের টেবিলে অবহেলায় পড়ে থাকা কফির কাপে চুমুক দেওয়ার বদলে ঢকঢক করে এক নিঃশ্বাসে গিলে ফেলল পুরোটা। আশ্চর্যের বিষয় হলো অস্থিরতার তীব্রতায় ধোয়া ওঠা কফির উষ্ণতার হদিশ পেল না সে। কেমন যেন দমবন্ধ লাগছে। অতঃপর ব্যালকনির দরজা খুলে খোলা বাতাস টেনে নেওয়ার চেষ্টা করলো। খানিকটা শান্ত লাগলো এবার বোধ হয়, তবে অস্থিরতা কমার নাম নেই। সন্ধ্যার আগেই সন্ধ্যা নেমেছে প্রকৃতিতে। হালকা শীতের দিনেও আকাশে গুমট ভাবের জন্য কেমন উষ্ণ উষ্ণ ভাব। আরাধ্যর ঘড়ির দিকে তাকিয়ে দেখল সময় 4:15।
অথচ আকাশ অন্ধকার। আকাশের বুকেও কি তবে মেঘ জমেছে? অন্ধকার নেমেছে তার জীবনেও, ঠিক যেমন আরাধ্যর হচ্ছে। বড় বড় কয়েকটা দম নিয়ে সাহস সঞ্চয় করলো আরাধ্য। অতপর ধীরে ধীরে খুলে ফেলল প্রতিশোধ নামক ডায়েরিটা। সার্থকের ছবির নিচে বড় বড় করে লেখা তার মৃত্যুর ডেট। সার্থকের লাশ পাওয়া গিয়েছিল তার মৃত্যুর 5 দিন পর। সেই মর্মান্তিক দৃশ্য চোখের সামনে ভেসে উঠলে ধৈর্যশীল শান্ত স্বভাবের আরাধ্য অশান্ত হয়ে পড়ে। শরীর হিম হয়ে আসে। এতখানি নৃশংসভাবে কেউ কাউকে আঘাত করতে পারে? প্রাণপ্রিয় ভাইয়ের মৃতদেহ দেখার আগেই জানাই ছিল না তার। পুরো মুখে অসংখ্য আঘাতের চিহ্ন, বেশ ধারালো কোনো ছুরি দ্বারা বেশ নকশা করে আঁকা কোনো কারুকাজ যেন। বুকের মাঝে আড়াআড়িভাবে গভীর ক্ষত বেশ কিছু। মাংসপেশি পচে গিয়ে তার রূপ ধারণ করেছিল বিভৎস। শরীরের বিভিন্ন অংশ পচে গিয়ে চামড়ার সাথে শিরা ফেটে যাওয়ার মতো দৃশ্য দেখে শরীর শিউরে উঠেছিল। পুলিশ নিজেও হতভম্বের মতো তাকিয়েছিল লাশের দিকে কয়েকক্ষণ। লাশ চেনার কোনো উপায় নেই। লাশের কাছ থেকে পাওয়া জিনিসপত্র দেখে তাকে শনাক্ত করার জন্য ডাক পড়েছিল আরাধ্যর। কাঁপা কাঁপা পায়ে রুমে ঢোকার আগে আরাধ্য বারবার করে চাইছিল এটা যেন তার বড় ভাই না হয়। সার্থককে ভীষণ ভালোবাসে আরাধ্য। বাবা চলে যাওয়ার পর এই মানুষটাই বটগাছের মতো ছায়া দিয়েছিল মা আর তাকে। অথচ এই মানুষটাকে এভাবে এই অবস্থায় দেখে নিজের মধ্যে ছিল না সে। সকলের সামনেই হাঁটু মুড়ে কান্নায় ভেঙে পড়েছিল। মনের ভেতর জ্বলতে থাকা ক্রোধের আগুনে তুষ দেওয়ার কাজ করেছিল ফরেনসিক রিপোর্ট। প্রাথমিকভাবে এটাকে অ্যাক্সিডেন্ট বলে মেনে নেওয়া হলেও ক্ষতগুলো অস্বাভাবিক ছিল। ফলস্বরূপ লাশ পাঠানো হয় পোস্টমর্টেম করার জন্য। সার্থকের মৃত্যু প্রি প্ল্যান্ড খুন, ব্যাপারটা আগে থেকে জানতো আরাধ্য। তবে এই ডায়েরি আর তার মালিকানায় থাকা মানুষটাই যে সেই খুনি সেটা কল্পনাতীত ছিল তার কাছে। ভেতরটা ভেঙে গুড়িয়ে যাচ্ছে যেন। এত যন্ত্রণা, তার যে নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে। এতগুলো বছর যে মানুষটাকে হন্যে হয়ে খুঁজছিল সে, তার এত কাছে ছিল তার অবস্থান। শুধু কাছে নেই, বরং তার অন্তর জুড়ে ছিল সে। সেই মানুষটাকে ঘিরে সাজিয়েছিল অজানা ভবিষ্যতের অসংখ্য চিত্র। থম মেরে বসে রইল আরাধ্য। তার চোখের সামনে ভেসে উঠল কত শত মানুষের চেহারা, রহস্যময় খুনের সব ঘটনা যা নিয়ে এতদিন মাথা ঘামায়নি। আজ সব কিছুই তার চোখের সামনে পরিষ্কার। চাইলেও ঘৃণা করতে পারছে না সে চেষ্টাকে। তবে মনের মাঝে সৃষ্টি হওয়া এক বিতৃষ্ণার তিক্ত সুর ভেতরটা জ্বালিয়ে দিচ্ছে। কেউ যেন আগুন জ্বালিয়ে দিয়েছে তার শরীরে। দাউ দাউ করে জ্বলছে তার পুরো শরীর। হতভম্ব হতবুদ্ধি হয়ে সেই যে ব্যালকনিতে বসেছিল আরাধ্য, ওভাবেই কখন যে রাত পেরিয়ে গেল ইয়াত্তা নেই। ভোরের আজান কানে ভেসে আসতেই ঘোর কাটে তার। চোখ দুটো জ্বলছে ভীষণ। টুপ করে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল চোখ থেকে। তাচ্ছিল্যকর হাসি দিয়ে সেই জলটুকু মুছে ফেলতেই ঘটল আরও কয়েক ফোঁটা জলের আনাগোনা। তপ্ত শ্বাস ফেলে ওয়াশরুমে গিয়ে লম্বা শাওয়ার নিয়ে নামাজে দাঁড়ালো সে। আজ অনেকগুলো দিন পর নামাজ আদায় করতে ভীষণ ইচ্ছে করছে আরাধ্যর। মনের মাঝে ঘটতে থাকা তোলপাড় বাইরের ঝড়ো হাওয়ার চেয়েও উন্মাদ। সারা রাত ঝড়ো হাওয়ার সাথে সাথে বৃষ্টিও হয়েছে খানিক, অথচ এসবের কিছুই টের পায়নি সে। হাইওয়ের রাস্তা ধরে শস্য শব্দে এগিয়ে যাচ্ছে একটা ধূসর রঙের গাড়ি। ভেতরে পিনপতন নীরবতা। চেষ্টা আর চোখে তাকাচ্ছে আরাধ্যর দিকে। তার চোখ মুখ লাল, নির্ঘুম, ক্লান্ত চেহারায় কি যেন একটা খেলা করছে। হুট করে সকালে চেষ্টাকে মেসেজ দিয়ে একসাথে লং ড্রাইভে যাওয়ার আবদার জানায় আরাধ্য। সেই সাথে ক্রমে বাড়তে থাকা তাদের মাঝে দূরত্বের একটা মীমাংসা প্রয়োজন। চেষ্টা এতগুলো দিন মিলিয়ে নিজেকে সামলে নিয়েছে অনেকখানি। অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়েছে আরাধ্যকে আর এড়িয়ে চলবে না সে। তাদের সম্পর্কটা এবার স্বাভাবিক করা উচিত। আর যাই হোক, সার্থকের ভুলের শাস্তি তো আরাধ্যকে দেওয়া যায় না। আর আরাধ্য সার্থকের ভাই হলেও
দুজনের চরিত্রের মাঝে আকাশ পাতাল তফাৎ। এক কথায় দুজনকে দুই প্রান্তের মানুষ বলেই মনে হয়, এতখানি ফারাক। সব মিলিয়ে অফিস থেকে ছুটি নিয়ে তারা বেরিয়ে পড়ে একসাথে নতুন করে জীবনটা গুছিয়ে নেওয়ার উদ্দেশ্যে। কিন্তু আদৌ কি নতুন করে কিছু গুছিয়ে উঠতে পারবে তারা, নাকি এই শুনশান নীরবতা বড় কোনো ঝড়ের সংকেত? লং ড্রাইভে বেরিয়েছো নাকি রেসিং কম্পিটিশন? স্পিড এত বেশি রাখার কোনো মানে হয়? শ্রেষ্ঠার কপট রাগী মুখশ্রীর দিকে তাকিয়ে রহস্যময় হাসি দেয় আরাধ্যর রাগ বাড়ে। বিগত 30 মিনিট ধরে তারা চুপচাপ বসে আছে পাশাপাশি। না আরাধ্য আগ বাড়িয়ে কিছু বলছে, আর না তাকে কিছু বলার সুযোগ দিচ্ছে। আরাধ্য, গাড়ি থামাও। থমথমে কণ্ঠ শ্রেষ্ঠার। আরাধ্য এবার যেন খানিকটা শব্দ করে হেসে উঠল। এই অসময়ে তার এহেন হাসি দেখে হতবিলহ দৃষ্টিতে তাকালো শ্রেষ্ঠা। আজকে যেন একদম অন্যরকম লাগছে তাকে, একেবারে উন্মাদ, পাগল প্রায়। ছন্ন ছাড়া যার হাব ভাব, কোনো কারণ ছাড়াই হুট করে খানিকটা ভয় লাগছে শ্রেষ্ঠার। পরপর ঘটে যাওয়া সব ঘটনা কেমন যেন গোলমেলে ঠেকছে। অকারণেই শুকনো ঢোক গিলে আরাধ্যর কাঁধে হাত রাখতেই ঘাড় ঘুরিয়ে তাকায় আরাধ্যর চোখের দিকে তাকিয়ে আটকে ওঠে সে। গাঢ় লাল ফোলা ফোলা চোখ, অথচ শীতল শুনশান তার হাবভাব। এতক্ষণে দমিয়ে রাখা ভয়টা এতক্ষণে মাথা চাড়াল দিয়ে উঠল। চকিতে হাত সরিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে কিছু বলে ওঠার আগেই ভেসে আসে অপর পাশের মানুষটার গম্ভীর কণ্ঠস্বর। জীবনের মতো গাড়িও আজ নিয়ন্ত্রণহীন, পথ ভুলে গেছে থামার। মানে? কৌতূহলে উদ্ভট শ্রেষ্ঠার বিচলিত চেহারা দেখে খিলখিল করে পাগলের মতো হেসে উঠল আরাধ্য। অতঃপর তীক্ষ্ণ কণ্ঠে বলল, ভয় পাচ্ছ নাকি? ভয় পাবো কেন? ভয় পাওয়ার কিছু তো দেখছি না, তবে তোমাকে বেশ অস্বাভাবিক লাগছে। স্বাভাবিক আর থাকতে দিলে কই? দেখো আরাধ্য, আমি বেশ কিছুদিন ধরে সিদ্ধান্তহীনতায় ভুগছিলাম। তোমার কাছে সময় চেয়ে নিয়েছিলাম নিজেকে সামলানোর, আর আজ বোধ হয় সেই সময় ফুরিয়েছে। আমি আমাদের থেমে যাওয়া সম্পর্কটাকে নিয়ে নতুন করে ভাবতে চাই। আসলেই বোধহয় সময় ফুরিয়েছে, তবে সেটা আমাদের জীবনের। কী সব আবল তাবল বলছো তুমি আরাধ্য? মাথা ঠিক আছে তোমার? সজ্ঞানে আছি। চলো মৃত্যুর আগে কিছু সত্যি জেনে নেওয়া যাক, সেই সাথে জানিয়ে নেওয়া যাক অজানা কিছু ঘটনা কিংবা কাহিনী। এই যে গাড়িতে তুমি বসে আছো আমার পাশাপাশি সিটে, এই গাড়ির ব্রেক ফেল। আর যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, চারিদিকে তাকিয়ে দেখো, একদিকে পাহাড়ের পাথর, আরেক দিকে খাদ। আরাধ্যর কথা শুনে আটকে উঠে বাইরে তাকালো শ্রেষ্ঠা। এতক্ষণ নিজের চিন্তায় বিভোর থাকার ফলে এসব কিছু খেয়াল করেনি সে। আরাধ্যর প্রতিটা কথা হুবহু সঠিক। গতিশীল গাড়ি কোনোভাবে যদি ডান পাশের পাথরে ধাক্কা লাগে তবে ছিটকে সোজা গিয়ে পড়বে খাদে, আবার বাম পাশে গেলেও সোজা পড়বে অগভীর সেই খাদে। আতঙ্কে প্রাণ ওষ্ঠাগত তার। ক্রমাগত সিক্ত জিভ দিয়ে ভিজিয়ে নিজের রুক্ষ সূক্ষ্ম ঠোঁট। কেন এমন করলে আরাধ্য? আমি তো তোমার কোনো ক্ষতি করিনি। ভালোবাসার দাবি নিয়ে তুমি এসেছিলে, আমি তো প্রাথমিকভাবে প্রশ্রয়ও দিইনি। শ্রেষ্ঠার কান্না সিক্ত করুণ কণ্ঠে শুনে ব্যঙ্গাত্মক হাসে আরাধ্য। অতঃপর স্বাভাবিক কণ্ঠে বলে, মেয়েদের প্রতি বৃতৃষ্ণার সবচেয়ে বড় কারণ ছিল ভাইয়ার ব্রেকআপ। মেয়েটার জন্য কত রকম পাগলামি করতে দেখেছি তাকে। ছোট বয়সে ভাইয়াকে দেখেছি বেধর মার খেতে বাবার হাতে। এত বড় ছেলে হয়েও হাউমাউ করে কান্না করতে করতে রাত পার করা দেখেছি। একটা মানুষকে কতখানি ভালোবাসলে মানুষ এমন হতে পারে আমার জানা ছিল না সেই বয়সে। তবে শুধু ঘৃণা করতাম মেয়েটাকে, কারণ তার কারণেই ভাইয়াকে এত কষ্ট পেতে হতো। যে মেয়েকে অল্প বয়সে ভালোবেসে বিয়ে করতে চেয়েছে বলে ঘর বন্দি হয়ে এত মার খেতে হয়েছে তাকে, সেই মেয়ে নির্দ্বিধায় বেছে নিল সুখের সংসার। ভাইয়ার ভালোবাসা, ত্যাগ সব কিছুকে পাগলামির নাম দিয়ে বাড়ির পছন্দে
বড়লোক এক ছেলেকে বিয়ে করে নিল। এটুকু বলে দীর্ঘশ্বাস ফেলল আরাধ্য। এতক্ষণের চেষ্টা বুঝে গেছে সার্থকের মৃত্যুর ব্যাপারে কিছুটা হলেও জেনেছে আরাধ্য, আর এসবের পিছনে থাকা মানুষটাকেও চিনে ফেলেছে। তবে সে কতটুকু আর কিভাবে জেনেছে সেটা জানে না। এতটুকু না জানা পর্যন্ত পরবর্তী ঠিক কি করা উচিত সিদ্ধান্ত নিতে পারছে না সে। অগত্যা অনিচ্ছা সত্ত্বেও সেই নোংরা পুরুষের জীবন কথা শুনতে হচ্ছে তাকে। শক্ত সামর্থ্য ভাইয়া হয়ে পড়ল জীর্ণ, নানা রকম মানসিক চাপে বিধ্বস্ত, যেন কোনোভাবে উঠে দাঁড়ানোর শক্তি পাচ্ছে না। এখান থেকে মেয়েদের প্রতি বিতৃষ্ণা জন্মায়, এক প্রকার অসহ্য লাগতো। স্কুল কলেজেও মেয়েদের সবসময় এড়িয়ে চলা আমার অভ্যাসে পরিণত হলো। তবুও জীবন চলছিল বেশ ভালোই, কিন্তু হুট করেই পূর্ণিমার রাত শেষ হয়ে হুট করে আমাদের জীবনে নেমে এলো এক ঘোর অমাবস্যা। কালো অন্ধকারে ঘন ঘটা জীবন পাড়ি দিলাম। যখন বাবা মারা গেল হার্ট অ্যাটাক করে, ভেঙে পড়া ওই মানুষটাকে সেই মুহূর্তে শক্ত সামর্থ্য হতে দেখেছিলাম। একা হাতে বড় ছেলে নয়, বরং বাবার ভূমিকা পালন করতে দেখলাম। একদিকে বাবাকে হারিয়ে শোকাচ্ছন্ন পরিবার, অন্যদিকে ভাইয়ার পরিবর্তন। বাবার বিজনেস দেখাশোনার সাথে সাথে নিজের পড়াশোনাও কন্টিনিউ করে ভাইয়া। এক কথায় বাবার পরে মাথার উপর ছাদ হয়ে দাঁড়ায়। কিন্তু কয়েক বছর যেতে না যেতেই হুট করে একদিন তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এরপর আরাধ্যর গলা ধরে আসে, চোখ থেকে গড়িয়ে পড়ে 2 ফোঁটা জল। সেই জল ছোঁয়ার কোনো চেষ্টা করলো না সে। আজ চোখের কোল ঘেঁষে গড়িয়ে পড়া জল মোছার তাগিদ নেই তার কাছে। আজকের পর থেকে তো সমাজের মুখোমুখি হতে হবে না আর তাকে। তবে কিসের ভয়ে আর কান্নাগুলো আটকে রাখবে? আজ না হয় তারা গড়িয়ে পড়ুক অবাধে। রুমের মধ্যে অস্থিরভাবে পায়চারি করছে নির্ঝর। সকাল সকাল আরাধ্যর মেসেজ পেয়ে ছুটে আসে সেই বাড়িতে, অথচ বাড়ির কোথাও তার দেখা নেই। অগত্যা মেসেজ অনুযায়ী রুমে গিয়ে আলমারি থেকে কাঙ্ক্ষিত জিনিসটা বের করে সে। কালো রঙের ডায়েরির সাথে একটা চিঠি। প্রিয় নির্ঝর, বন্ধুর চেয়েও বেশি ভাই তুই আমার, বাবা মায়ের আরেকটা ছেলে। কখনো ভাবিনি আজকের দিনটা আসবে আমার জীবনে। সময়ের অভাবের চেয়েও সবটা বলা হয়নি তোকে, তাই এই শেষবেলায় জানাতে যাচ্ছি। আমার জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্তটা নিয়েছি আজ। যে মানুষটাকে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছিলাম আমরা, সে আমাদের খুব কাছেই ছিল। হ্যাঁ, শ্রেষ্ঠা খুন করেছে ভাইয়াকে। অনেকবার ভেবেছি ওকে মেরে ফেলবো, কিন্তু ওকে ছাড়া আমি কিভাবে থাকবো বলতে পারিস? প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত মৃত্যু যন্ত্রণা সমান হবে। এর চেয়ে ভালো দুজনের একসাথে মরে যাওয়া। মাকে দেখে রাখিস, ভালো থাকিস। চিঠিটা পড়ে ধপ করে বিছানায় বসে পড়ল নির্ঝর। শ্রেষ্ঠার জীবনের অপিটের কালো অধ্যায়টা কিভাবে জানল আরাধ্য? রহস্যময়ী প্রতিটা খুনের মাস্টারমাইন্ডকে হন্যে হয়ে খুঁজতে গিয়েই এই রহস্যের জালভেদ করেছিল সে। কিন্তু এসবের আসল কারণ আজও অজানা তার কাছে। তবে প্রতিটা মার্ডার কেসের ফাইলগুলো খুঁটিয়ে দেখলে বোঝা যায় শ্রেষ্ঠার খুন করা প্রতিটা মানুষই ছিল একজন দাগী আসামি। এই রেকর্ডে আজ পর্যন্ত কোনো ভালো মানুষ ধরা পড়েনি। একদিক থেকে শ্রেষ্ঠা আইনের কাজে সাহায্য করেছে, আবার অপর দিক থেকে দেখতে গেলে সে নিজে আইন হাতে তুলে নিয়েছে। তবে অন্যায়কে বিনাশ করার জন্য নিজের হাতে আইন তুলে নেওয়াকে সে অন্যায় মনে করে না। শ্রেষ্ঠার এই গোপন সত্যিটা জানার পর থেকেই নির্ঝর আরও বেশি ঝুঁকে পড়েছিল তার দিকে। শ্রেষ্ঠার মতো সুন্দরী, ঠিক সুন্দরী না, আগুন সুন্দরী মেয়ের বুদ্ধিমত্তা, তার উপস্থিত বুদ্ধি প্রশংসনীয়। সেই সাথে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রবণতা। নিজের জীবনের বাজি রেখে অন্যায়ের ধ্বংস কে বা করতে পারে? এই চেষ্টাই বা কতজন করে? সবাই তো আজকাল নিজের সুখটাই আগে দেখে। রাতের আড়ালে লুকিয়ে রাখা নিজের আরও এক সত্তার দুর্ধর্ষ কাহিনী, এসব কিছুই অনেক বেশি আকর্ষণ করেছিল সার্থককে। মেয়েটাকে জানতে গিয়ে, তার ব্যাপারে খোঁজ নিতে গিয়ে, তাকে নিখুঁতভাবে পর্যবেক্ষণ করতে গিয়ে কখন যে ভালোবেসে ফেলল তার হদিস ছিল না নির্ঝরের। তবে যতদিনে নিজের অনুভূতিপ্রবণ হৃদয়ের উপচে পড়া ভালোবাসার কথা
জানানোর সময় হয়েছিল, ততদিনে শ্রেষ্ঠা আরাধ্যর হয়ে গেল। গড়ে উঠল তাদের মধ্যে ভালোবাসা নামক মিষ্টি এক সম্পর্ক। প্রথম দিকে কষ্ট পেলেও নিজেকে সামলে নেওয়ার ক্ষমতা সার্থকের আছে। ছোট থেকেই বেশ সংগ্রাম করে বড় হওয়ায় জীবনের চাওয়া পাওয়া জিনিসটা বেশ কম তার। আবার যা পায় না তা নিয়ে আক্ষেপ থাকলেও ভুল পথে ছুটে যাওয়ার প্রবণতাও কম। কারণ অভাবের সংসারে অপ্রাপ্তি আর না পাওয়ার হাহাকার ছিল কানাই কানাই। কখনো সেই অপ্রাপ্তি খাবারের, তো কখনো বাসস্থানের। শিল্পীর হাতে আঁকা নিখুঁত কোনো ছবি বা প্রোটেট দেখেছ? ঘাড় ঘুরিয়ে আরাধ্য তাকালো শ্রেষ্ঠার দিকে। ভাবখানা এমন যেন হুট করেই সুস্বাদু বিরিয়ানি মুখে নিয়ে তাতে এলাচ খুঁজে পেয়েছে। চরম বিরক্তি নিয়ে আবারও সামনে তাকাতেই শুনতে পাই শ্রেষ্ঠার কণ্ঠস্বর। ছবির বিপরীত পাশ হয় ঘোলাটে। এই পিঠ দেখতে পছন্দ করে না কেউ, সে যত বড়ই শিল্পীর আঁকা ছবি হোক না কেন। পিন পতন নীরবতার মাঝে গতিবেগে চলতে থাকা গাড়ি আর বাতাসের সংঘর্ষে সৃষ্টি হয়েছে শাঁসা শব্দ। শ্রেষ্ঠা পিঠ এলিয়ে বসে আছে সামনের সিটে। আরাধ্যর দৃষ্টি ঘোলা। অনেক কিছু বলতে চেয়েও বলতে পারছে না। অসহ্য ব্যথায় আছড়ে ধরছে বুকের বাম পাশটা। এই বুঝি মারা যাবে সে। আরাধ্য। নীরবতার মাঝে শ্রেষ্ঠার থমথমে কণ্ঠ শুনে আটকে গা শিউরে উঠল আরাধ্যর, যেন কোনো এক অশরীরী আত্মা ডাক দিল তাকে। আরাধ্য ফিরে তাকালো না একবারও। ভয় নয়, বরং বিরক্তি আর একরাশ ক্ষোভ উন্মাতাল ঢেউয়ের মতো আছড়ে পড়ছে তার মনের আঙিনায়। ঠিক সেই মুহূর্তে দাঁড়িয়ে শ্রেষ্ঠা উপলব্ধি করলো তার কষ্ট হচ্ছে, ভীষণ রকমের কষ্ট। আরাধ্যর ফিরিয়ে নেওয়া মুখ, আক্রোশে ফেটে পড়া দৃষ্টি, গনগনে এক ব্যথাই সূচনা হয়েছে তার সমস্ত শরীর জুড়ে। বলার জন্য অনেক কিছু গুছিয়ে রাখলেও শব্দগুলো একে একে ধসে পড়ল বালুর স্তবের ন্যায়। জীবনের এই পর্যায়ে এসে সে উপলব্ধি করলো তার বানানো ঘরের কোনো ভিত ছিল না। তাসের ঘরের মতো আলগোছলে ঘর বেঁধেছিল সে, তাই তো আজ সামান্য আঘাতেই ভেঙে খণ্ড খণ্ড হয়ে ছড়িয়ে পড়ল। আজও শ্রেয়ার পরিচয় লুকিয়ে রাখবে? আমাদের মধ্যে লুকানোর মতো আর কিছু কি আদৌ আছে? বেশ কয়েক মাস থেকেই বেশ ঘন ঘন বাড়ি আসছে স্নিগ্ধা। অন্তত প্রতি মাসে একবার হলেও কয়েকটা দিন বাড়িতে থাকছে। কিন্তু কোনো এক অজানা কারণে মাসের এই দিনগুলোতেই সবচেয়ে বেশি চুপচাপ থাকে শ্রেষ্ঠা। প্রথম বিষয়গুলো শিমুল নিহারের কাছে স্বাভাবিক লাগলেও সময়ের সাথে সাথে আভাস পাচ্ছিলেন জটিলতার। শ্রেষ্ঠা আর আগের মতো চঞ্চল নেই। তার সব কিছুতেই কেমন যেন অনীহা। সহজ সরল প্রাণ খোলা মেয়েটা ক্রমে গুটিয়ে নিচ্ছিল নিজেকে। নিজের চারদিকে শক্ত কোকুনের ন্যায় অভেদ্য এক আবরণের মাঝে ঘিরে ফেলছিল নিজেকে। সেদিন চৈত্রের দুপুর, খাখা রৌদ্রের তাপে প্রাণ ওষ্ঠাগত। অনেকদিন পর স্কুলে গেছে শ্রেষ্ঠা। আজকাল স্কুল টিউশনে তার আনাগোনা নগণ্য। বকাবকি করেও বিশেষ লাভ হয় না। মুখে কুলুপ এঁটে চুপ করে সব শোনে। একটা রাগ কাটে না মুখে। আদিল সাহেব ছোট্ট মেয়েটার চিন্তায় নিজেকে জর্জরিত করে ফেলছেন দিন দিন। বয়সন্ধিকালে হঠাৎ বদলে যাওয়া মেয়েটার ভবিষ্যৎ নিয়ে চিন্তা হয় শিমুলেরও। মাঝে মাঝে স্বামীর আড়ালে আছড়ে মুখ লুকিয়ে কাঁদেন তিনি। আজ প্রায় 15 দিন পরে নিজে থেকে স্কুলে যাচ্ছে শ্রেষ্ঠা। প্রথম এই গরমে বাইরে বের হতে বারণ করতে গিয়েও থেমে গেলেন শিমুল। কি যেন মনে করে শ্রেষ্ঠার মতামতের গুরুত্ব দিলেন। বিকাল পার হতেই দৌড়াতে দৌড়াতে হস্তদ্বন্দ্ব হয়ে বাড়ি ফিরল শ্রেষ্ঠা। গায়ের জামা ঘামে চুপচুপে। বাড়িতে ঢুকতেই মুখোমুখি হলেন শিমুলের। চোখে চোখ পড়তেই চোখ সরিয়ে নিল শ্রেষ্ঠা। অতঃপর রুমে ঢুকেই খিল টানল দরজায়। শ্রেষ্ঠার চোখের কোল ঘেঁষে গড়িয়ে পড়া জল আর মুখের ঘামের মধ্যে পার্থক্য করতে পেরেছিলেন শিমুল। হুট করেই বুকটা ছ্যাঁত করে উঠল তার। পুরো 2 ঘন্টা ধরে শাওয়ার নিয়ে বের হতেই শিমুলকে বেডে বসে থাকতে দেখে টালবাহানা শুরু করলো শ্রেষ্ঠা। কিন্তু শিমুল নাছোড়বান্দার মতো
ঘাপটি মেরে বসে আছে। তুমি কি কিছু বলবে মা? কাহিনী কি বল। কাহিনী? কিসের কাহিনী? কি সব বলছো তুমি? কেসটা তুই বোধহয় ভুলে যাচ্ছিস, তোকে পেটে ধরেছি আমি। ঠিক কোন সময় কোন কারণে তোর মাঝে কেমন পরিবর্তন ঘটতে পারে সে সবই আমার জানা আছে। তাই অহেতুক কথা না বাড়িয়ে সত্যিটা বল, কেউ কি তোকে কিছু বলেছে? এই সামান্য একটা বিষয় নিয়ে অনেক বেশি ভেবে ফেলেছো মা। পাড়ার রাস্তায় ঢোকার মুখে একটা কুকুর ছিল, তাকে দেখে আমি দৌড় দিয়েছি। দৌড়াতে দেখে আরও তাড়া করেছে আমাকে, এই জন্য এইভাবে দৌড়ে এলাম। কথাটুকু কেন যেন পুরোপুরি বিশ্বাস করতে পারলেন না তিনি, কিন্তু অবিশ্বাসের মতো কোনোরূপ কারণ না পেয়ে এবার যেন স্বস্তির নিঃশ্বাস ফেললেন শিমুল। তবুও বেশ খানিকটা সময় গজগজ করে নিজের মতো বেরিয়ে গেলেন। মায়ের যাওয়ার দিকে তাকিয়ে ফিকে হাসল চেষ্টা। অতঃপর রুমের দরজা লক করে বসে পড়ল টেবিলে। খাতা থেকে একটা কাগজ বের করে লিখতে শুরু করলো। প্রিয় আপা, অনেক কিছু বলার আছে তোমাকে, অথচ সামনাসামনি কোনো কথাই বলতে পারি না। কেমন যেন জড়তা কাজ করে আমার মধ্যে। তোমার সামনে যেতে ইচ্ছে করে না। তুমি হয়তো ভাবো আমি তোমাকে দেখতে চাই না বা ঘৃণা করি বলেই সামনে আসি না, কিন্তু বিষয়টা এমন না। তোমার অজানায় ঘটে গেছে অনেক কিছু, যা সব কিছুই একটা দুঃস্বপ্নের মতো। আমি তো জগতের এই কালো দিক সম্পর্কে অবগত ছিলাম না। রঙিন জীবনটা নর্দমার পচা কাদায় মাখামাখি হয়ে কি বিশ্রী দুর্গন্ধ। আমার দম বন্ধ হয়ে আসে আপা। তুমি ছাড়া আর কারো কাছে আমি সমস্যাগুলো তুলে ধরতে পারি না। তাই আজও সব কিছু উজাড় করে তোমাকেই বলার সিদ্ধান্ত নিলাম। সার্থক ভাইয়া আমাদের এখানে আসেন আপা, মাঝে মাঝেই ওনাকে দাঁড়িয়ে থাকতে দেখতে আমাদের স্কুলের সামনে। সেদিন তোমার ওখান থেকে পালিয়ে আসার মধ্যে একটা কারণ ছিলেন ওই মানুষটা। তার স্পর্শ ছিল গা ঘিন ঘিন করার মতো, তার চোখ ছিল শরীরের বিভিন্ন বাক্যে, তার কথা ছিল অশ্লীল। নিজের অজান্তে উঠিয়ে নেওয়া একটা অ্যাডাল্ট স্টোরি বুকের জন্য সে আমাকে কী সব দিয়েছে তুমি কল্পনাও করতে পারবে না। তার কারণে আমি স্কুলে যাই না ঠিক মতো, টিউশনে তো যাওয়া ছেড়ে দিয়েছি। প্রথম বেশ কিছুদিন শুধু দাঁড়িয়ে থাকতেন তিনি, সেই কারণে আমিও সেভাবে পাত্তা দিইনি। কোনো ক্রমে গা ঢাকা দিয়ে চলে আসতাম। কিন্তু কিছুদিন যেতে না যেতেই একদিন ফাঁকা রাস্তা দেখে আমার সামনে এসে দাঁড়ালেন। বিশ্বাস করো আপা, সে যখন আমার হাত ধরেছিল মনে হচ্ছিল আমার হাত ঝলসে যাচ্ছে। এরপর একটা প্যাকেট হাতে দিয়ে ধরিয়ে উল্টো পথে হাঁটা ধরলেন তিনি। আমি ভাবলাম হয়তো তুমি আমার রাগ ভাঙানোর জন্য কিছু পাঠিয়েছ। বাড়ি এসে প্যাকেটটা খুলতেই যা যা দেখলাম তাতে আমার শরীর গুলিয়ে উঠল। সাথে সাথেই মুখ ভর্তি করে বমি করে ফেললাম। সেখানে ছিল একটা ম্যাগাজিন, যার মধ্যে ছেলেদের নগ্ন অশ্লীল অঙ্গভঙ্গির ছবি, তার দুটো গল্পের বই। যে গল্পগুলো ছিল ছবিগুলোর চেয়েও অশ্লীল। এরপর থেকে বেশ কয়েকদিন আমি আর বের হইনি বাড়ি থেকে। গা কাঁপিয়ে জ্বর এসেছিল। সুস্থ হয়ে আবারও স্কুলে যাওয়ার পথে পাড়ার গলির মুখে দাঁড়িয়ে থাকতো সে। অনেকবার তাকে বারণ করেছি এমন না করতে, তোমাকে বলে দেওয়ার হুমকি দেখালেও কোনো কাজ হয়নি। কিন্তু আজ তো সে সব সীমা অতিক্রম ফেলেছিল আপা। সরাসরি আমাকে বিয়ে করার প্রস্তাব দেয়। তোমার সাথে তার সম্পর্ক আছে এ কথা বলার পর তার রূপ বদলে যায় একেবারেই। তোমাকে রক্ষিতা বলতেই তার দুইবার ভাবতে হয় না। আমি একতলা থুতু তার মুখে ছুঁড়ে দিয়ে দৌড়ে পালিয়ে এসেছি আপা। ছোট থেকেই তোমরা সবাই বলতে আমি নাকি অনেক সুন্দর। এই সৌন্দর্য এইভাবে কাল হয়ে ধরা দেবে কেন বলনি? কেন বোঝাওনি রঙিন দুনিয়ায় উল্টা পিঠ এতখানি কর্দমাক্ত নিকৃষ্ট অমানুষে ভরা? বিগত 2 মাসে বাড়ি যাওয়া হয়ে ওঠেনি স্নিগ্ধার। আজকাল একটু বেশি অসুস্থ হয়ে পড়ে সে। তাই বাড়ি থেকে চিঠি এসেছে শুনে সেটা আনার জন্য আকুপাকু করতে শুরু করলো। চেষ্টা ফোনে বারবার করে বলেছে চিঠিটা যেন সে একাই পড়ে, কিন্তু নিয়ে আসার কথা কিছু বলেনি। তাছাড়া এই গরমের মধ্যে বাইরে বের হওয়ার কোনো ইচ্ছে না থাকায় সার্থককেই আনতে বলল চিঠিটা। গত 2 মাসে শতাধিক কল, টেক্সট, চিঠি পাঠিয়েছে চেষ্টা, অথচ তার একটাও জবাব আসেনি ওদিক থেকে। ফোন সুইচ অফ।
মাঝে মাঝে একটা করে বেনামি চিঠি আসে তাদের ঠিকানায়, যার মূল বিষয়বস্তু দেখে বোঝা যায় চিঠিটা স্নিগ্ধার লেখা।